আবারও হাজির হলাম তোমাদের সামনে আজকে একটা নতুন বিষয় পড়াবার জন্য। আজকে আমি তোমাদেরকে পড়াবো তাপমণ্ডল আর পৃথিবীতে সবচাইতে এখন আলোচিত বিষয় গ্রিন হাউস এফেক্ট। তাহলে শুরু করা যাক। প্রথমে তাপমণ্ডল। প্রথমে বলবো যে তাপমণ্ডল কাকে বলে। আমরা জেনেছি, আমি তোমাদেরকে জানিয়েছি আগের ক্লাসগুলোতে। আগে যারা আমার ভিডিওগুলি দেখোনি, ক্লাস 10-এর দ্বিতীয় ইউনিটের সিলেবাস অনুযায়ী পরপর আমি তোমাদের এই পাঠ্যাংশগুলো শেষ করব। আগে যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। অক্ষাংশের মান পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার পরিবর্তন ঘটে। অক্ষাংশের মান যত বাড়বে উষ্ণতা তত কমবে, অর্থাৎ অক্ষাংশের সাথে উষ্ণতার একটা বিপরীত সম্পর্ক দেখা যাচ্ছে। তাহলে অক্ষাংশের ভিত্তিতে উষ্ণতার পার্থক্য ঘটে থাকে। এই অক্ষাংশের ভিত্তিতে উষ্ণতার যে পার্থক্য ঘটছে সেই অনুসারে পৃথিবীর সব জায়গায় কিন্তু সমান উষ্ণতা দেখা যাচ্ছে না। কোথাও উষ্ণতা বেশি, কোথাও মাঝারি, আবার কোনো জায়গায় উষ্ণতা খুবই কম, হিমাঙ্কের নিচে। এই যে উষ্ণতা কোথাও কম কোথাও বেশি, তাহলে এই অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীকে কতগুলি অক্ষাংশ ভিত্তিতে কতগুলি বলয়ে ভাগ করা যাচ্ছে। উষ্ণতা বলয়, এই উষ্ণতা বলয়গুলোর নাম দেওয়া হচ্ছে তাপ বলয়। তাহলে তাপ বলয় কাকে বলে বললাম? অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীতে উষ্ণতার তারতম্য ঘটছে, সেই অক্ষাংশের উপর ভিত্তি করে উষ্ণতার যে বলয় একে বলা হচ্ছে তাপ বলয়। পৃথিবীতে প্রধান 3টি তাপ বলয় আছে। এই তাপ বলয় কি কি? যেখানে উষ্ণতা বেশি উষ্ণমণ্ডল, যেখানে উষ্ণতা মাঝারি অর্থাৎ উষ্ণতা বেশিও নয় কমও নয় তাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একটা হচ্ছে উষ্ণতা হিমাঙ্কের নিচে খুবই কম থাকে, তাকে বলা হচ্ছে হিমমণ্ডল। আমি এখানে ছবির সাহায্যে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তাপমণ্ডল পড়ার পর আমি পড়াবো গ্রিন হাউস এফেক্ট। তো এই দুটো বিষয় তোমরা যদি ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি অতিরিক্ত যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো তোমরা খাতাতে নোট করবে। বেশি নাম্বার পেতে গেলে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে পুরো নাম্বার পেতে গেলে। প্রথমে আমি ছবির সাহায্যে তাপমণ্ডলটা বোঝাচ্ছি। তাপ বলয় পৃথিবীকে কটি তাপ বলে ভাগ করেছে বললাম? 3টি তাপ বলে ভাগ করেছে বললাম। আমি ছবির সাহায্যে বোঝাচ্ছি। তাহলে পৃথিবীকে মোট প্রধান 3টি তাপ বলে ভাগ করছি। সাপোজ আমাদের পৃথিবীর এই মাঝ বরাবর আছে একটা রেখা, জানো তোমরা? ঠিক ধরেছো, নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এখানে একটা রেখা আছে, এই রেখাটার মান 23.12 ডিগ্রি দক্ষিণ। এখানে একটা রেখা আছে, এর মান 23.12 ডিগ্রি উত্তর। এই রেখাটার নাম ঠিক ধরেছো, মকর ক্রান্তি রেখা। এই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই রেখাটির নাম হচ্ছে গিয়ে কর্কট ক্রান্তি রেখা। এখানে একটা রেখা আছে, গুরুত্বপূর্ণ অক্ষরেখা। এই রেখাটার মান 66 ডিগ্রি 66.12 ডিগ্রি উত্তর। এই রেখাটার মান 66.12 ডিগ্রি
দক্ষিণ। এই রেখাটার নাম, ঠিক ধরেছো, এই রেখাটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত। তাহলে এই রেখাটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত রেখা। এই রেখাটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত রেখা। এখানে 90 ডিগ্রি উত্তর সুমেরু বিন্দু, এখানে 90 ডিগ্রি দক্ষিণ কুমেরু বিন্দু। তাহলে এই রেখাটার নাম আমি লিখি, তোমরা জানো, নিরক্ষরেখা। এই যে প্রধান অক্ষরেখা, এগুলি পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখা। তাহলে এখানে 3টে ভাগে ভাগ বললাম, প্রত্যেকটা বা 2টো করে ভাগ থাকবে। প্রথম আমি বরাবর উষ্ণমণ্ডল। এই যে এই অংশটা, এই অংশটার নাম উষ্ণমণ্ডল। আমি চিহ্নিত করছি এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই যে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল কাকে বলে বলো তো? বলছি, তাহলে ছবিটা যদি তোমাদের মধ্যে ভালো করে পড়ে নাও, ছবিটা ভালো করে বোঝো, রেখাগুলি ভালো করে জানো কোথায় কি রেখা আছে, তাহলে এই পড়াটা কিন্তু খুবই সহজ, এবং এই পড়াটা মনে রাখা খুবই সহজ। তাহলে আমি কি বলবো, এই যে কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি রেখা পর্যন্ত স্থানটির নাম হচ্ছে গিয়ে উষ্ণমণ্ডল। কেন উষ্ণমণ্ডল নাম হয়েছে? না, নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, কিরণ দেওয়ার জন্য এখানে উষ্ণতা বেশি হয়। তাহলে এখানে সূর্য, যদিও পৃথিবী থেকে সূর্য অনেক বড়, আমি এখানে ছোট করে আঁকছি, এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে কিরণ দিচ্ছে সমকোণে। তাই এখানে সূর্য উষ্ণতা খুব বেশি। তাহলে দুই ক্রান্তীয় রেখা থেকে নিরক্ষ রেখা, তাহলে আমি বলতে পারি কর্কট ক্রান্তীয় রেখা থেকে মকর রেখা পর্যন্ত সূর্য লম্বভাবে কিরণ দেয়, এই অংশের নাম উষ্ণমণ্ডল। এখানে গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় উষ্ণতা কত বললাম? এই অঞ্চলে উষ্ণমণ্ডলে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই অংশটার নাম হচ্ছে গিয়ে উষ্ণমণ্ডল। বোঝা গেল? এই উষ্ণমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করছে, তোমরা দেখতে পাচ্ছ, উত্তর গোলার্ধে একটা উষ্ণমণ্ডল রয়েছে, দক্ষিণ গোলার্ধে উষ্ণমণ্ডল রয়েছে। তাহলে এই দিকটার নাম উত্তর উষ্ণমণ্ডল, এই অংশটার নাম দক্ষিণ উষ্ণমণ্ডল। উত্তর উষ্ণমণ্ডল কাকে বলে? নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত অংশটি উত্তর উষ্ণমণ্ডল, নিরক্ষরেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত অংশটি হচ্ছে দক্ষিণ উষ্ণমণ্ডল। তাহলে এই উষ্ণমণ্ডল বললাম, উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ কি? না, উষ্ণমণ্ডল সৃষ্টির কারণ আমি দুটো বলতে পারি, সূর্যের লম্বভাবে পতন, উষ্ণতা বেশি হবে, আর এখানে কি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত সমান সমান এই অংশে প্রায়। আর আমি একটা কথা বলবো যে এর উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, আর সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এখানে উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে। এখানে উষ্ণতার প্রসার খুবই কম। মানে উষ্ণতার প্রসার কাকে বলে তোমরা জেনেছো, আমি আবার বলে দিচ্ছি যে বার্ষিক সর্বনিম্ন উষ্ণতা সর্ব উচ্চ উষ্ণতার যে পার্থক্য তাকে বলছে উষ্ণতার প্রসার। তাহলে এখানে বার্ষিক উষ্ণতার প্রসার খুবই কম। এখানে ঋতু পরিবর্তন দেখা যাচ্ছে না, ঋতু পরিবর্তন প্রভাব নেই। উষ্ণমণ্ডল হয়ে গেল। এরপর আমরা পড়ব নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে এখানে সূর্য এই অঞ্চলে এই অংশে তীর্যকভাবে কিরণ দিচ্ছে, 10 থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে কিরণ দিচ্ছে এই অংশে। এই অংশটা উষ্ণতা বেশিও নয় আবার খুবই কম নয়। তাহলে এই অংশের নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। 3টে প্রধান ভাগ বলেছিলাম, 1 নম্বর উষ্ণমণ্ডল, 2 নম্বরে নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল কাকে বলে? ছবিটা ভালো করে দেখো, কর্কট ক্রান্তি রেখা থেকে সমুদ্র বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখা পর্যন্ত অংশেতে উষ্ণতার পরিমাণ বেশি হয় না, কম হয় না, না শীত না উষ্ণ, তাই অংশের নাম হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। একেও ঠিক 2 ভাগে ভাগ করা যায়। এই অংশটা নাতিশীতোষ্ণ মণ্ডল, আমি চিহ্নিত করছি, এই যে অংশ নাতিশীতোষ্ণ মণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল। এর আবার 2টো ভাগ বললাম,
উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল আর দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। এই অংশটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এই অংশটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। তাহলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল বলে গেলাম। এর সৃষ্টির কারণ কি? এখানে সূর্য 10 থেকে 20 ডিগ্রি কোণে সূর্য আলোটা এখানে পড়ছে। এই অংশে উষ্ণতা, এখানে উষ্ণতাটা বলেছিলাম বেশি 27 ডিগ্রি, এখানে উষ্ণতাটা এর থেকে একটু কম, অর্থাৎ এখানে উষ্ণতা 0 থেকে 27 ডিগ্রি হতে পারে। মানে 0 থেকে 27 ডিগ্রি, কেন 0 থেকে? এরপরে হিমমণ্ডল পড়ছে, আমি পড়াবো হিমমণ্ডল। তাহলে 0 থেকে 27 ডিগ্রি উষ্ণতা এই দুই অংশে হয় নাতিশীতোষ্ণ মণ্ডলে। এখানে সূর্য 10 থেকে 20 ডিগ্রি কোণে কিরণ দেয়। এখানে ঋতু পরিবর্তনের প্রভাব দেখা যায়। আর এই অংশে, এই দুই অংশে আমি বলতে পারি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রির হচ্ছে না এখানে, ঠিক আছে। তাহলে এই নাতিশীতোষ্ণ মণ্ডল হয়ে গেল এটা। এরপর আমরা পড়ব হিমমণ্ডল। হিম মানে, হিম শব্দ অর্থ কি? বরফ। তাহলে হিমমণ্ডল, এখানে সূর্যের আলো আরো তীর্যক হয়ে পড়ছে, এখানে সূর্যের আলো আরো তীর্যক হয়ে পড়ছে এই দুই অংশে। তাহলে এই অংশটাতে হিমমণ্ডল সৃষ্টি হচ্ছে। তাহলে সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত থেকে, সুমেরুবৃত্ত থেকে 90 ডিগ্রি মানে সুমেরু বিন্দু, এবং কুমেরুবৃত্ত রেখা থেকে কুমেরু বিন্দু 90 ডিগ্রি অংশতে সারা বছর বরফ জমে থাকছে প্রায়, তাই এর নাম হিমমণ্ডল। এর উষ্ণতা 0 ডিগ্রি থেকে কম, আমাদের হিমাঙ্কের নিচে 0 ডিগ্রি থেকে হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে। এই অংশটা সৃষ্টির কারণ কি? না তোমরা জানো এই দুই অংশে 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে এই দুই অংশে। এখানে প্রায় শীতকালটা বেশি, এই দুই অংশে 9 থেকে 10 মাস শীতকাল, 1 থেকে 2 মাস বা 3 মাস এখানে গ্রীষ্মকাল দেখা যাচ্ছে। তো এই অংশে বরফ থাকে, তাই এর নাম হচ্ছে হিমমণ্ডল। এখানে উষ্ণতা 0 থেকে হিমাঙ্কের নিচে মানে মাইনাস হয়ে যেতে পারে। তাহলে পৃথিবীকে প্রধান 3টে তাপ বলে ভাগ করে গেল, তার আবার প্রত্যেকটা 2টো করে ভাগ। এরপরে আমি পড়াবো গ্রিন হাউস। গ্রিন হাউস কথাটি অর্থ কি? গ্রিন হাউস, গ্রিন মানে সবুজ, হাউস মানে বাড়ি, ঘর। ঠিক ধরেছো, গ্রিন হাউস শব্দের অর্থ সবুজ ঘর। এই গ্রিন হাউস সবুজ ঘর কোথায় ব্যবহার করা হচ্ছে? আমি এখনই পড়ানো হিমমণ্ডল, এখানে শীত প্রধান দেশে বা শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে বা হিমমণ্ডলে কি হচ্ছে? এখানে উষ্ণতা সর্বদা হিমাঙ্কের অনেক নিচে নেমে থাকছে। তাহলে রৌদ্রোজ্জ্বল দিনের বেলায় উষ্ণতা অনেক কম থাকে হিমাঙ্কের নিচে, সেই সমস্ত অঞ্চলে কৃষিকাজ করা যাবে না। উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে থাকবে, অবশ্যই কৃষিকাজ করা যাবে না, খুবই অসুবিধা বা হবেই না কৃষিকাজ। তাই এখানে কি করা হচ্ছে জানো? একটা বিশেষ পদ্ধতি নেওয়া হচ্ছে। ঠিক ধরেছ, পদ্ধতিটার নাম হচ্ছে কাঁচের ঘর। কাঁচের ঘর তৈরি করা হচ্ছে, সেই কাঁচের ঘরে কৃষিকাজ করা যাচ্ছে। তাহলে এমনি ফাঁকা আকাশে কৃষিকাজ করা যাচ্ছিল না, কাঁচের ঘরে কৃষিকাজ করা যাচ্ছে। তার মানে কি হলো? কাঁচের ঘরে উষ্ণতাটা বেশি থাকছে। রৌদ্রোজ্জ্বল যে দিনের বেলায় এমনি উষ্ণতা হিমাঙ্কের কাছাকাছি, হিমাঙ্কের নিচে থাকতে পারে, কিন্তু কাঁচের ঘরে উষ্ণতা বেশি হচ্ছে। কেন হচ্ছে? সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গরূপে কাঁচের ঘর ভেদ করে প্রবেশ করছে, কিন্তু ওই যে বিভিন্ন জায়গায় মৃত্তিকা বা ওই যে উদ্ভিদগুলো আছে সেখানে প্রতিফলিত হওয়ার পর বৃহৎ তরঙ্গরূপে প্রতিফলিত হতে পারছে না, কাঁচের ঘর ভেদ করে বেরিয়ে যেতে পারছে না, তাই এখানে উষ্ণতা বেশি হচ্ছে। তাহলে যেখানে বাইরের উষ্ণতা 0 ডিগ্রির মাইনাসের কাছাকাছি, সেখানে সেই ঘরের উষ্ণতা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, সেখানে কৃষিকাজ করে যাচ্ছে। একই বলা হচ্ছে গ্রিন হাউস। তো ছবিটা কি করে আঁকছি? কাঁচের ঘর, এখানে সূর্য, এই সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গরূপে কাঁচের ঘর ভেদ করে
এখানে আসছে, এখানে একটা গাছের ছবি আমি জাস্ট এঁকে দিচ্ছি। কিন্তু এখান থেকে কাঁচের ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করছে সূর্যরশ্মি, কিন্তু এখান থেকে যখন সূর্যালোটা বেরোচ্ছে তখন বৃহৎ তরঙ্গরূপে আর বেরিয়ে যেতে পারছে না, পুনরায় কাঁচের ঘরে প্রতিফলিত কাঁচের ঘরে উষ্ণতা বৃদ্ধি করছে। এই যে কাঁচের উষ্ণতা বৃদ্ধি করলো, তার ফলে এখানে কৃষিকাজ করে যাচ্ছে। আমি যে কাঁচের ঘরটা আঁকলাম ছোট, কিন্তু এটি বিশাল বড় আকৃতির হতে পারে। তাহলে এখানে উষ্ণতা থাকবে আমি কম করে 35 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাহলে এখানে কৃষিকাজ করা যাচ্ছে। এই যে ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করছে, কিন্তু প্রতিফলিত হওয়ার পর সেটা বৃহৎ তরঙ্গরূপে আর কাঁচের ঘর ভেদ করতে পারছে না। একে বলছে গ্রিন হাউস। গ্রিন হাউস, আমাদের পৃথিবীটা একটা গ্রিন হাউস ধরে নাও। তাহলে পৃথিবীতে যদি গ্রিন হাউস হয়, সূর্যের সূর্যের ক্ষুদ্র তরঙ্গরূপে আলো আসছে পৃথিবীতে। আমরা জানি উষ্ণতা সমতা তোমরা পড়েছো, সূর্যের সারাদিন ধরে উষ্ণতা বৃদ্ধি করছে পৃথিবী, রাতের বেলায় সেই উষ্ণতা চলে যাচ্ছে, ফলে পৃথিবী উষ্ণতার সমতা বজায় থাকছে। কিন্তু যদি সব উষ্ণতা বেরিয়ে যেতে না পারে, পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে। সেই ঘটনাই ঘটছে এখানে। কাঁচ দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিল, এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বিভিন্ন গ্রিন হাউস গ্যাস, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, CFC ক্লোরোফ্লোরোকার্বন, CH4 মিথেন, N2O নাইট্রোজেন অক্সাইড নাইট্রাস অক্সাইড, H2O অর্থাৎ জলীয় বাষ্প, O3 ওজোন প্রভৃতি গ্যাসগুলি একটা আস্তরণ সৃষ্টি করছে। এই কাঁচের কাজটা করছে এই গ্যাসের আস্তরণটা, তারা এই উষ্ণতাকে বেরিয়ে যেতে দিচ্ছে না, ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। একেই বলা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন 1827 সালে জোসেফ ফুরিয়ার। জোসেফ ফুরিয়ার 1827 সালে এই শব্দটি গ্রিন হাউস এফেক্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। অর্থাৎ বোঝা গেল তাহলে গ্রিন হাউস, পৃথিবীটা গ্রিন হাউস, সূর্যের ক্ষুদ্র তরঙ্গরূপে প্রবেশ করছে পৃথিবীতে সূর্যরশ্মি, কিন্তু এখান থেকে প্রতিফলিত হয়ে যাওয়ার পরে কাঁচের ঘরে যেমন বাধাপ্রাপ্ত হচ্ছিল, তেমনি গ্রিন হাউস গ্যাসগুলি বর্তমানে অতিরিক্ত কলকারখানা, কৃষিকাজ, বিভিন্ন রাসায়নিক কেন্দ্র, গবেষণা ইত্যাদি কেন্দ্র থেকে যে বিষাক্ত শীতলীকরণ যন্ত্র যে গ্রিন হাউস গ্যাসগুলো বেরোচ্ছে, সেই গ্যাসগুলি একটা আস্তরণ সৃষ্টি করছে, তার ফলে সেগুলি পুনরায় উষ্ণতাটা পুনরায় ফিরে যেতে পারছে না। তাই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। এই যে গড় উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, এটা কি বলছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট বোঝা গেল। আর 1827 সালে জোসেফ ফুরিয়ার প্রথম গ্রিন হাউস এফেক্ট শব্দটি ব্যবহার করেছিলেন। এরপরে আমি তোমাদেরকে বলবো কিছু গ্রিন হাউস গ্যাসের নাম বলবো এবং তারা কতটা ভূমিকা গ্রহণ করছে সেটা বলবো। তাহলে তোমরা গ্রিন হাউস গ্যাসের নামটা আগেই শুনেছ, গ্রিন হাউস গ্যাসগুলো আমি আগেই বললাম, আর একবার আমি গ্রিন হাউস গ্যাসগুলোর নাম তোমরা পড়ছি, দরকার হলে এই যে এটা নোট করতে পারো খাতাতে, গুরুত্বপূর্ণ তথ্য। প্রথম হচ্ছে যে CO2 প্রধান গ্রিন হাউস গ্যাস। এটা পৃথিবীর উষ্ণকরণে এর ভূমিকা 49%। তাহলে CO2 এর ভূমিকা 49%, CO2 এর ভূমিকা 49%। এটাকে আমি যদি 1 গুণ ধরছি, এইটাকে একক CO2 যত পরিমাণ করছে, ভূমিকা গ্রহণ করছে, ঠিক আছে, তাহলে এটাকে 1 গুণ ধরছি, আর 49% পৃথিবী উষ্ণকরণ করছে। CO2 এর উৎস কি? জীবাশ্ম জ্বালানির দহন, কলকারখানা, যানবাহনের ধোঁয়া ইত্যাদি। 49% এটা 1 গুণ ধরছি। এরপর আমি ধরছি CFC ক্লোরোফ্লোরোকার্বন। CFC ক্লোরোফ্লোরোকার্বন এটা পৃথিবী উষ্ণতা বৃদ্ধি করতে ভূমিকা হচ্ছে 14%। আর এটা কার্বন ডাইঅক্সাইড থেকে 10,000 গুণ কাজ করছে, 10,000 গুণ
কার্বন ডাইঅক্সাইডকে 1 গুণ ধরলে এটা 10,000 গুণ ধরা হচ্ছে। সিএফসি 14%, 10,000 গুণ। তাহলে CO2 CFC, এরপরে আমি ধরছি মিথেন CH4। এই মিথেনটা উষ্ণকরণে ভূমিকা নিচ্ছে 18%, আর কার্বন ডাইঅক্সাইড থেকে 25 গুণ ক্ষমতা সম্পন্ন, 25 গুণ। তিনটে। তারপরে নাইট্রাস অক্সাইড N2O, এই নাইট্রাস অক্সাইডের ভূমিকা নিচ্ছে মাত্র 6%। এই নাইট্রাস অক্সাইডটা 270 গুণ কার্বন ডাইঅক্সাইড থেকে, 270 গুণ। 4টে প্রধান গ্রিনহাউসের নাম বললাম। এরপরে জলীয় বাষ্প H2O। এই H2O মানে জলীয় বাষ্পটা ভূমিকা নিচ্ছে 13%, কিন্তু এটা 5 গুণ কার্বন ডাইঅক্সাইডের থেকে 5 গুণ কম। এটা 5 গুণ কম। এরপরে কি ধরছি, O3 মানে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের ভূমিকা হচ্ছে মাত্র 6%, উষ্ণকরণের ভূমিকা 6%, আর এটা কার্বন ডাইঅক্সাইডের থেকে 10 গুণ শক্তিশালী, 10 গুণ। তাহলে এই হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, CO2 CFC CH4 N2O H2O O3। এই 6টি প্রধান গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করছে, গড় উষ্ণতা বাড়ছে। বিগত শতাব্দীতে 1.5 ডিগ্রি উষ্ণতা বেড়েছে পৃথিবীর। এই যে উষ্ণতা বাড়ছে এটাকেই বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। বর্তমানে সবচাইতে পৃথিবীর সমস্যা। পরের ক্লাসে আমি বিশ্ব উষ্ণায়নের কারণ, তার প্রভাব সম্পর্কে বলবো। তাহলে আবার দেখা হবে পরের ক্লাসে।